পারিনি। শেখ হাসিনার জমানাতে আমার যে কল্পনাগুলো ছিল যে দুইটা ব্যাংক বা এস আলমের ব্যাংকগুলো, আম, সেই অনেকগুলো ব্যাংক তারা দেউলিয়া হয়ে গেছে, তারা টাকা পয়সা লস করেছে, এখন এই ব্যাংকগুলো সালমান এফ রহমান এগুলো ছলে বলে কৌশলে আহ, নিয়ে যেতে চাচ্ছে। তো এইটার যদি সালমান সফল হয়, এস আলম ব্যর্থ হলে কি হবে, এরকম। তারপর আমার কাছে মনে হতো যে আদানি একটা বিদ্যুৎ প্ল্যান্ট করলো যেটার সুইচ থাকবে ভারতে, ঝাড়খণ্ডে। তো এরকম আদানিকে যদি আরো দুই সেটটা শেখ হাসিনা দিয়ে দেন, তাহলে কি হবে, সমস্যাটা কি হবে? আমার আতঙ্ক ছিল যে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের একটা মৈত্রী চুক্তি হয়, আর এটা যদি বাংলাদেশের সিকিমের মতো রাষ্ট্র হয়ে যায়, এরকম একটা আতঙ্ক ছিল। কিন্তু এই আতঙ্কগুলো মানে আমাকে কখনো ইনস্ট্যান্টলি পার্সোনালি ইফেক্ট করেনি। কিন্তু এখন এই যে মবের সংস্কৃতি, মানে মব এখন আমার অফিসে আসবে, আমাকে ধরবে রাস্তায়, এবং আমি মুহূর্তের ভিতরে অসহায় হয়ে যাব। দে ক্যান ডু এভরিথিং। তারা আমাকে মারতে পারে, কাটতে পারে, গালি দিতে পারে, তারা আমাকে উলঙ্গ করতে পারে, তারা আমাকে পাড়িয়ে মারতে পারে, তারা আমাকে মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে দিতে পারে। তো এটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। তারা যদি বলে যে না, আমি এই ছেলেটাকে বা এই লোকটিকে, এটা একটা বদমাইশ লোক, ধর্মদ্রোহী, আমরা একে পুড়িয়ে, মানে একে গায়ে পেট্রোল ঢেলে হুম। পুড়িয়ে ওই গাছের উপরে কাবাব বানাবো, আর আমরা ভিডিও করব, সব মানুষগুলো দেখবে, কেউ একটু শব্দ করবে না। এই জিনিসগুলো মানে আলটিমেটলি এই টেনশনগুলো, এই জিনিসগুলো আমাকে অতীতে কখনো কোনো অবস্থাতে আমি চিন্তাও করিনি। আর আমি তো যে বললাম যে ইতিহাসের ছাত্র, ইতিহাসে এরকম ঘটনা দেখিনি কখনো। এখন যা কিছুই হচ্ছে কখনো দেখিনি এরকম ঘটনাগুলো। ফলে এই সরকারের হয়তো অনেক ভালো দিক আছে, অনেকগুলো তারা ভালো কাজ হয়তো করেছে, যেমন বিচার বিভাগ কাগজে কলমে আলাদা হয়ে গেছে, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সেক্রেটারিয়েট হয়েছে, ইত্যাদি আরও অনেক কিছু হয়েছে। কিন্তু ওই সুফল বা ওই সরকারের ভালো কাজের যে একটা আমি সুবিধা ভোগ করব, আমি ওই স্তরেই তো যেতে পারছি না। আমাকে দৈনন্দিন এক এক দিন এমন এক একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার ফলে আমি আমার জীবনের যে ডটগুলো আছে, এই ডটগুলো মিলাতে পারছি না। আর এখন এই যে যারা সরকার আছেন, সরকারের বাইরে আছেন, মোরালে সবাইকে তো পার্সোনালি চিনি, অনেকে পারিবারিকভাবে চিনি, সরকারের ভিতরে বাইরে। এখন যারা বিএনপিতে আসবেন, যারা আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন, এখন যারা সরকার চালাচ্ছেন তারা, এখন যারা প্রেস ক্লাবে কর্তা ব্যক্তি আছেন, আগে যারা কর্তা ব্যক্তি ছিলেন, মানে আমি তো কাউকে হ্যাপি দেখছি না, কাউকে। একেবারে। হ্যাঁ, মানে একেবারে খারাপ অবস্থায় দেখছি। প্রত্যেকটা মানুষ হতাশ, প্রত্যেকটা মানুষের মধ্যে। আরো একটা ব্যাপার হলো কি, মানুষের বিদ্রোহ করার ক্ষমতা চলে গেছে। আপনার বিদ্রোহ করার জন্য তো একটা প্ল্যান লাগে, আমি এই কারণে বিদ্রোহ করব। মানুষের বিরক্তি প্রকাশ করার ক্ষমতাটাও চলে গেছে। মানুষ কেন জানে অনেকটা অ্যামিবা হয়ে গেছে, মেরুদণ্ডহীন হয়ে গেছে, কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আপনার একটা পরিবারে ধরেন আপনার ওই 21শে আগস্টের গ্রেনেড হামলা আপনি তো নিশ্চয় দেখেছেন। জি। তো সেই গ্রেনেড হামলাতে যখন আহ, পা উড়ে গেল আইভি রহমানের, তো উনি কিন্তু টের পান নাই যে তার পা উড়ে গেছে। আউরেলিস। টের পান নাই, তিনি বসে আছে। তো সমস্ত মানুষ তার কাছে গিয়ে সহানুভূতি জানাচ্ছেন। আপনি তার চোখের আকুতি দেখে সে বুঝতে পারবেন যে সে হয়তো একটা শব্দ শুনেছে, আর এত লোক যে তার পাশে আসছে সে খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে কেন এত লোক আমার দিকে তাকিয়েছে। ওদিকে তার যে পা চলে গেছে এবং হি ইজ গোয়িং টু বি কিল্ড, সে মরে যাচ্ছে, কিন্তু তার চোখের ওই যে লাশ যে দৃশ্যটা, হঠাৎ সে অবাক হয়ে সবার দিকে তাকিয়েছে যে এত লোক আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে কেন, আমার কি হয়েছে। তো ওই যে একটা মানুষ, মানে আইভি রহমানের যে চোখের সে আকুতি, তার সে মৃত্যুর পূর্বের যে আকুতি, সে অবাক বিস্ময়ে পৃথিবীর দিকে তাকাচ্ছে, মানুষের দিকে তাকাচ্ছে, এবং সে তখনও জানে না যে তার আসলে কি হয়েছে। তখন পর্যন্ত সে জানে না, এরপরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখন আমাদের এরকম অবস্থা যে প্রত্যেকটা মানুষ কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো একেবারে। রেসপন্ড করতে পারে না। যে কথাগুলো বলে সেই জি। কথাগুলো আসলে ধারাবাহিকতা নেই, সেই কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, ভবিষ্যতে কোনো স্বপ্ন নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই।